বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নানা বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরুটা করতে চাই যে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রশাসন সাজানো হবে লটারির মাধ্যমে। তো আমি আপনাদের কাছে বুঝতে চাই যে সরকারের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন, কেননা এক এক কনস্টিটিউয়েন্সির চেহারা এক এক রকম, রূপ এক এক রকম, কোনোটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কোনোটা কম ঝুঁকিপূর্ণ, এক এক কনস্টিটিউয়েন্সির এক এক রকমের সমস্যা। সো সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন? মিস্টার সেলিম রেজা হাবিব। ধন্যবাদ জিল্লুর ভাই, আমার সহ-আলোচক ফরহাদ ভাই সহ চ্যানেল আইয়ের অগ্রগত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। দেখেন, এই সরকার যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এদের অধিকাংশই অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং 5 তারিখে স্বৈরাচারের পতনের পরে 8 তারিখে এই সরকার ক্ষমতা গ্রহণ করে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসে তখন সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষ খুব আশান্বিত হয়েছিল যে একটা ভালো কিছু পাবে, কিন্তু আমরা খুব অল্প দিনের ভিতরে মানুষ হতাশ হলো তার উপদেষ্টা পরিষদ দেখে, এবং সেটি মূলত একটি এনজিও নির্ভর সরকার তিনি গঠন করলেন। এবং এখানে যারা এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন তারা দেশে এবং দেশের বাইরের, তারা হয়তো তাদের নিজেদের স্ব পেশায় তারা সফল, কিন্তু রাজনীতি একটা জটিল জায়গা। এখানে মানুষের মনের ভাষা বুঝতে হয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল বিষয়ে কিছুটা দূরদর্শিতা, কিছুটা অভিজ্ঞতা থাকা দরকার। সেটি না থাকার ফলে যে সরকারের ভিতরে বিভিন্ন মত এবং পথের যে এক একজন এক এক ধরনের চিন্তাভাবনা, কোনো সমন্বিত চিন্তাভাবনা এই সরকারের ভিতরে নেই। যেমন ধরেন, আপনার ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করছেন যে নির্বাচনকে কেন্দ্র করে সিভিল প্রশাসনে কিন্তু রদবদল শুরু হয়েছে, এবং ইতিমধ্যে আমার মনে হয় যে 64টা জেলার ভিতরে অন্তত 50% জেলায় ইতিমধ্যেই জেলা প্রশাসক বদল হয়েছে। সেখানে কিন্তু লটারির কোনো বিষয় কিন্তু নাই। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হঠাৎ করে বললেন যিনি লটারির মাধ্যমে প্রশাসনে উনি বলেছেন, কিন্তু প্রশ্ন হলো যে 64 জেলার কি সকল জেলার একই গুরুত্ব? ডেফিনেটলি একই সমস্যা। আমরা এবং সকল জেলায় কি একই সমস্যা? সেটাও না। সুতরাং এখন যদি আমি 64টা জেলায় 64 জন পুলিশ সুপার লাগবে, এখন 64 জন পুলিশ সুপারের ভিতরে হয়তো বা আছে, আমি ধরে নিলাম যে ওনারা 100 জনকে বাছাই করলেন। এখন এই 100 জনের যোগ্যতা কি সবারই একরকম? একটা যেমন ঢাকা বা চিটাগাং বা খুলনা, রাজশাহী, যেগুলো বিভাগীয় শহর যেগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা বা চিটাগাং, এগুলোতে এমনি সাংঘাতিকভাবে আপনার ভার্নারেবল বিভাগ। এই সমস্ত জায়গায় একজন ঝানু পুলিশ সুপার দরকার। এখন লটারি করলে যে 100 জনের যে তালিকা করবে, লটারি তো সবচেয়ে দুর্বলতম, যে 100 নম্বরে যার সিরিয়াল আছে সেও তো তার নাম উঠতে পারে। সে কি পারবে চিটাগাং বা ঢাকার মতো শহরকে সামাল দিতে? সুতরাং এটা একটা আমার মনে হয় বালখিল্য জাতীয় প্রস্তাব। তবে এইখানে ওনারা যেটা প্রস্তাব করেছেন, এইখানে আমি বলবো যে যদি করতেই হয় তাহলে তাদের ভিতরে একটা ক্যাটাগরি করে, যেমন বিশেষ বিভাগগুলো, যেগুলো ভার্নারেবল যেগুলো বিভাগ রয়েছে, গুরুত্বপূর্ণ শহর রয়েছে, সেগুলোকে একটা আলাদা করে, আর কিছু নর্মাল যে জেলাগুলো রয়েছে তার একটা ক্যাটাগরি করে সেখানে করলে হয়তো একটা ব্যালেন্স হইতে পারে। কিন্তু জেনারেল যদি আপনি একটা তারা লটারি করে তাহলে সেখানে একটা হযবরল অবস্থা হবে, এবং দেখা যাবে যে নির্বাচন এমনি আইন শৃঙ্খলা, দেশের যে পরিস্থিতি,
এই পরিস্থিতিতে নির্বাচন করা মানে সাংঘাতিক একটা ঝুঁকিপূর্ণ কাজ। আমি মনে করি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা, কারণ একটা জিনিস দিল ভাই, যে পুলিশ সব অন্য অন্য জায়গায় যতটুকু না, নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা থাকে। এই পুলিশের জায়গায় কিন্তু আমরা কোনো রিফর্ম এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। একটা রিফর্ম হয়েছে, এটা কি রিফর্ম বলবেন কিনা আমি জানি না, পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। নতুন পোশাকে পুলিশ দেখা যাচ্ছে। এখন শুরু করেছে কিনা আমি হ্যাঁ, চোখে পড়ে নাই। শুরু করা হয়েছে। আচ্ছা, শুরু হয়েছে। আমরা সবসময় দেখি যে দেশে কোনো ক্রাইসিস আসলে কিছু লোকের ব্যবসা হয়, মনস্তত্ত্বে মনস্তত্ত্বের প্রশ্ন নাই, পরিবর্তন না করে আপনি পোশাক পরিবর্তন করে কি হবে? একটা নতুন একটা বিজনেস হয়, কিছু লোকের ব্যবসাটাই business হয়। হয়েছে আসলে। ব্যবসাটা হলো মূল। এখানে যে মনস্তাত্ত্বিক যে বিষয়, সাইকোলজিক্যালি যে মানে ওই পুলিশের যে মরালি যে মানে যেটা মোটিভেশনাল ব্রেকডাউন হয়েছিল, সেখান থেকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে না করে আপনার এই দিকে খুব বেশি নজর দেওয়া হচ্ছে। এবং এই নির্বাচনে যদি পুলিশকে এখনও যেটুকু আমি বলবো আর কি, যে পুলিশের ভিতরে মানে কিছু চৌকস বাছাই করা, মানে যদি অফিসার চুজ করে যদি না করা হয়, তাহলে নির্বাচন কতটা এরা সামাল দিতে পারবে সেটা প্রশ্ন রয়েছে। তো সেই ক্ষেত্রে এই দিকে নজর না দিয়ে শুধু নির্বাচন, কিন্তু আমার জিলুর ভাই, আমি 96 থেকে আমি নির্বাচন করে আসছি, এটা আমার 8ম নির্বাচন আর কি। আমার যেটা অভিজ্ঞতা, নির্বাচনে অ্যাকচুয়ালি ভূমিকা পালন করা হচ্ছে ইউনো এবং ওসি, এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা থাকে সবচেয়ে মানে বেশি এবং গুরুত্বপূর্ণ। কারণ তারাই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য তারা যদি ভূমিকা সঠিকভাবে পালন করে, তাহলে দেখা যায় যে আপনার ভোটাররা একটু আশ্বস্ত হয়। আর প্রশাসনিক কাজ যেগুলো, সেগুলো করে হলো সিভিল প্রশাসন, ইউনো, বা এখন যারা রিটার্নিং অফিসার হবে শুনছি এবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা রিটার্নিং অফিসার হবেন। সেক্ষেত্রেও আবার একটা সমস্যা, এখন যদি হঠাৎ করে এই পরিস্থিতিতে যদি একেবারে সিভিল প্রশাসনকে বাদ দিয়ে একেবারেই এই অবস্থায় যদি আবার এই নির্বাচন কমিশনার অফিসারদেরকে দিয়ে যদি এই নির্বাচন কন্ডাক্ট করতে যায়, তাহলে আরেক ধরনের সমস্যা তৈরি হবে, কারণ তারা কিছুই জানে না এবং একটু অতিরিক্ত অভিজ্ঞতাও নাই। সুতরাং আমি মনে করি যে এই সময় এইটা এক্সপেরিমেন্ট করার সময় না। এটা একটা নর্মাল নির্বাচন যখন হবে, দেশের স্বাভাবিক পরিস্থিতি যখন বিরাজ করবে, তখন যদি সেটাকে তারা ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো, এবং মিশ্র, তবু আমি বলবো যে একেবারে পুরোপুরি না, সিভিল প্রশাসন এবং তাদেরকে অ্যাড করে যদি একটা নির্বাচন করে, তাহলে হয়তো সম্ভব হবে। তবে যে কথা বললেন যে এই লটারি করা, এটা একেবারেই সুলভ কথা। এটা দিয়ে আসলে এভাবে যদি করে, তাহলে নির্বাচনটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ডক্টর ফরহাদ। ধন্যবাদ জিল্লু ভাই, সহ আলোচক সেলিম ভাই ও তৃতীয় মাত্রার সকল দর্শক শ্রোতা জানাই শুভেচ্ছা। এই ডক্টর আমাদের চিফ অ্যাডভাইজার যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে তো ইন্টারিম গভর্নমেন্ট বলা চলবে, ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট। এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে। তা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই যে প্রশাসনের, বিশেষ করে পুলিশ অফিসারদের বদলির ব্যাপারে আমরা কখনো লটারির কথা শুনিনি। এই আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার যে লটারির কথা বললেন, কিভাবে এইটা ওনার মাথায় আসলো, কাদের বুদ্ধিতে করলো, এটা এখন তাহলে আমরা সহজ কোনো চিন্তা ভাবনা করতে হবে না, লটারি করে লটারি যদি করে হয়, তাহলে চৌকস অফিসারের দরকার কি, প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত অফিসারের দরকার কি? ধরেন আমার জেলার নড়াইলের যে ঝুঁকিপূর্ণ থাকবে, তার চাইতে 50 গুণ বেশি ঝুঁকিপূর্ণ থাকবে ঢাকা সিটিতে। কারণ আমার জেলায় দুটো সিট, ঢাকাতে 18টা সিট। চিটাগাঙ্গের আর অবস্থা, আর কোনো এলাকা আছে যেখানে সংঘর্ষ অনেক বেশি হয়, ব্রাহ্মণবাড়িয়া ধরেন, যেখানে সংঘাত বেড়েছে, কোনো এলাকা আছে সাতক্ষীরা, বড়াইল এলাকা, বরিশাল, কোনো এলাকা আছে যেখানে স্পেশাল কোয়ালিটির ক্যান্ডিডেটরা থাকে। তাহলে তাদের অফিসার কেমন হবে? চৌকস অফিসার দিয়ে, চৌকস জায়গায় পোস্টিং দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠু করে আনা দরকার। এখন যদি মনে করে যে নাটা নির্বাচন চাই, যেভাবে হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, সেটা আমাদের দায়বদ্ধতা, পরে যে গভর্নমেন্ট আসবে সেটা দায়বদ্ধতা। এই যে চিন্তাভাবনা উনি করেছেন, এই চিন্তাভাবনাটা সঠিক না, এবং এই চিন্তাভাবনায় উনি সুষ্ঠুভাবে নির্বাচন চালাতে পারবে না। নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হলে
এসপিরও যেমন দরকার, টিএনও দরকার, ওসি দরকার, ডিসি দরকার। মেনলি 4 জন এটা কাজ করে। তো সেরকম চৌকস ডিসি থাকতে হবে, চৌকস টিএনও থাকতে হবে, চৌকস এসপিও থাকতে হবে। আগের নির্বাচন আর এই নির্বাচনের ভিতরে একটু পার্থক্য দেখতে হবে, কারণ এখানে আওয়ামী লীগের মতন একটা বড় দল নির্বাচনের বাইরে। ডক্টর ইউনূস সাহেব বললেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, নির্বাচন সুষ্ঠুভাবে হোক, সেটা তারা চাইবে না। এই ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস সাহেব এবং তার অ্যাডভাইজাররা সুষ্ঠুভাবে এদেশ থেকে যাক, এবং সেটাও চাইবে না। অতএব পুরো নির্বাচনটা ঝুঁকিপূর্ণ আছে। দ্বিতীয় হচ্ছে বিএনপি চায় নির্বাচন ট্রেন আসছে। বিএনপির সাথে আমরাও মনে করছি যে মানুষ গ্রামেগঞ্জে নির্বাচন চাচ্ছে এবং দীর্ঘ 15 বছর বিএনপি তো নির্বাচনের ট্রেন স্টার্ট করে দিয়েছে এবং দীর্ঘ 15 বছরে না ভোট দিতে পারে না। আমাদের আরেকটা দল আছে আপনার জামাত, তারা কলম নির্বাচন নিয়ে এখন বলছে যে আগে। বাট আমি একটু বুঝতে চাই আপনার কাছে, যদি প্রসঙ্গটা তুললেন নির্বাচন জামাত উচ্চারণ করে, মানে বিএনপি, জামাত এবং এনসিপি আসলে কে কি চাইছে সেটা কিন্তু কোনোটাই স্পষ্ট না। মানে সকালের কথার সঙ্গে সন্ধ্যার কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কথার সঙ্গে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যায় কি না? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধুবাদ জানাইছে যে একই দিনে গণভোট, একই দিন নির্বাচন। আর জামাত চেয়েছে যে না, আগে গণভোট না, কিন্তু তার বাইরে তো আরো অনেক কনসার্ন আছে। যেমন ধরেন ওই যে গণভোট কিভাবে হবে সেটা নিয়ে, সংবিধান সংস্কার পরিষদের ইস্যু নিয়ে, পিআর নিয়ে, অনেক কিছু নিয়ে। তো আমরা ওই যখন আদেশটি জারি করা হলো তারপরেই তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটা প্রতিক্রিয়া দেখলাম। আবার ঐকমত্য কমিশনের যে রিপোর্ট, সেটা নিয়ে বিএনপির একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা দেখলাম যে সরকার এবং ঐকমত্য কমিশন তাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তো এই আদেশ তো সেই রিপোর্টের বাইরে গিয়ে কোনো আদেশ তেমন কোনো কিছু হয়নি। না, জুলাই সনদ যে সিগনেচার হয়েছে, জুলাই সনদের সিগনেচারের আমি একজন সিগনেটর, আপনিও সিগনেটর। আমরা যা সাইন করেছি, সিগনেচার করছি, তা এগুলোর কিছু নাই। তাহলে আমার প্রশ্ন তাহলে বিএনপি কিসের জন্য ধন্যবাদ জানাইছে যে নির্বাচনটা কিসের জন্য, বাকি ইস্যুগুলো গুরুত্বপূর্ণ না, অথবা যা হয় হবে, আমরা ক্ষমতা গিয়ে কিছুই মানব না, এগুলো কেয়ার করি না, এটা না। মানে নির্বাচনটা, গণভোটটা একই দিনে হোক। বাংলাদেশের মতন এই রাষ্ট্রে, একটা ছোট্ট রাষ্ট্র, তার নির্বাচন ব্যয় মিনিমাম ব্যয় করতে হলে 3 থেকে 5 হাজার কোটি টাকা লাগে। এটাকে আলাদাভাবে যদি গণভোট করে, আলাদাভাবে যদি করে, এই সরকারের সমর্থন নাই, নির্বাচন কমিশনের সমর্থন নাই, জনগণ চায় না। এই জন্য একই দিনে নির্বাচন এবং গণভোট হোক, এইটাকে সমর্থন জানাইছে। সাথে সাথে বিএনপি সহ আমরা যারা বিএনপির সাথে একসাথে যারা যুগপৎ আন্দোলন করছি, আমরা যারা এই জুলাই সনদের ব্যাপারে 3-4 মাস একসাথে যেটা ঐক্যমত কমিশনেই করলাম, ঐক্যমত কমিশনে আমাদের অনেকগুলো একসাথে আমরা রাজি হয়েছি, আর অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি। নোট অফ ডিসেন্ট সহ এইসব জুলাই সনদে একসাথে ছিল, এবং সেইটাকে দেখে আমরা যে স্বাক্ষর করেছি, পরে দেখি যে তার ভিতর কিছু নাই। এটা জনগণের সাথেও এটা করেছে এই কাজটা। মানুষ অনেক বলে যে আলী রিয়াজ করেছে। আলী রিয়াজ করবে কেন? এই ঐক্যমত কমিশনের প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা করছে তিনিই করছে, এবং তার স্বাক্ষর আছে, তার স্বাক্ষরই আছে। এবং আমরা একটা অংশকে আমরা সাধুবাদ জানাই, বাকিটার প্রতি আমাদের সাধুবাদ জানাই না, বরং এটা জনগণের প্রতারণা করছে। এই ব্যাপারে আমরা প্রেসে জানাইছি, পাবলিকলিও জানাইছি, এই কাজটা গভর্নমেন্ট থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে করা ঠিক হয়নি। জি, মিস্টার সেলিম রেজা হাবিব। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সামনে বিকল্পটা কি নির্বাচন ছাড়া? বাংলাদেশে কেউ আছে যে নির্বাচন চায় না? না, আমি বলছি যে এই যে কথাগুলো আলোচনা এসছে আর কি, যে এই গভর্নমেন্ট তো যত দিন যাচ্ছে তারা যে ব্যর্থ, এটার তো আর এখন মানে বলার কিছু নেই। সুতরাং এখনো যতটুকু সময় আছে দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, ভোটের অধিকারের জন্যে, এখনো যেটুকু সময় আছে, এটুকুরই সদ্ব্যবহার আপনাকে করতে হবে। আপনি বেশি চাইতে গেলে
হিতে বিপরীত হবে। এখন একটাই অপশন খোলা আছে, আপনি যদি রিজিট হন, জামাত যেভাবে রিজিট হচ্ছে, এনসিপি যেমন আপনি যে বললেন এনসিপি জামাত সকালে এক কথা বিকালে এক কথা বলছে, এটা নতুন না, প্রথম থেকেই তারা বলে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে এখন দায়িত্বশীল দল হিসাবে বিএনপি একমাত্র অপশন। এখন বিএনপি যদি তাদের মতো করে রিজিট হয় কোনো বিষয়ে, তাহলে কি হবে? আলটিমেটলি গণতন্ত্র বিপন্ন হবে। আপনার সামনে যখন কোনো রাস্তা খোলা থাকবে না, তখন অন্য কেউ তো এসে বসে যাবে সেখানে, তো সেটা কি দেশের জন্য তো মঙ্গল হবে না। দেখেন আমরা যে আমাদের দলের অবস্থানটা এখন এই জায়গায় যে মন্দের ভালো, আপাতত গণতন্ত্রকে রক্ষা করতে গেলে অনেকে অনেকভাবে কথা বলে। আজকেও একটা জায়গায় শুনলাম যে বিএনপি ক্ষমতায় গেলে 2 বছর থাকতে পারবেন না, তো সো হোয়াট? বিএনপি 2 বছর যদি গণতন্ত্র মানে দেশের পরিবর্তন না করতে পারে, তো সামনে তো অপশন আছে, এটা অন্তর্বর্তীকালীন নির্বাচন দিয়ে দেবে সরকার, দিয়ে আবার যে আসে সে দেশ চালাবে, কোনো তো ওই নাই, মানে সমস্যা তো নাই। আমরা 5 বছরের জন্য এখন হয়তো নির্বাচিত হইলাম, সে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাই আর এমনি মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় যাই, তাতে তো কিছু যায় আসে না। কিন্তু প্রথম হচ্ছে যে আমরা যদি ব্যর্থ হই, তাহলে আলটিমেটলি তো আমরা গণতান্ত্রিক দল হিসাবে আমরা অতীত থেকে 54 বছরের যে শিক্ষা এবং গত 15 বছরের যে শিক্ষা, এখান থেকে যে সমস্ত রাজনৈতিক দলের তো নিশ্চয়ই একটা বোধোদয় হয়েছে, শিক্ষা হয়েছে যে বাড়াবাড়ি করলে তার পরিণতি কী হয়। গাইড যদি ক্ষমতায় থাকা যায় না, সেটা তো সাবেক প্রধানমন্ত্রী, সেটা তো শুধু বাংলাদেশের মানুষকে না, এই সাবকন্টিনেন্ট শুধু না, সারা দুনিয়ার মানুষকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে জোর করে ক্ষমতায় থাকা যায় না। সংবিধানে যে সমস্ত ক্ষমতার মালিক যে জনগণ, সেটা তো জনগণ প্রমাণ করে দিয়েছে যে তারা মালিক। ক্যান্টনমেন্টও না, কোনো রাজনৈতিক দলও না, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী না, জনগণ। এবং সেই জনগণ রাস্তায় নেমেই কিন্তু সেটা প্রমাণ করেছে। সুতরাং আমি মনে করি যে এই যে বিএনপি যে অভিনন্দন জানিয়েছে, বিএনপির অপশন খোলা নাই তো। বিএনপি প্রতিবাদের ভাষা কিন্তু প্রকাশ করেছে, একই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। না হারিয়ে ফেলে নেই, যদি হারিয়ে ফেলতো তাহলে কিন্তু বলতো না। এই যে প্রতারণা শব্দটা, এটা কত সিরিয়াস একটা কথা না। হ্যাঁ, বলে কি হলো? মানে আপনি না, আপনি আমাকে প্রতারক বলছেন, না, এই যে আমি আবার বলছি, আমার সঙ্গেই আপনি না, উপায়টা কি? আপনি আমাকে অপশন দেন, আমরা এখন পারি। তো বাংলাদেশে যদি বিএনপির মতো একটা রাজনৈতিক দল বলে যে উপায় কি, তাহলে বাকিরা কি? উপায়টা হচ্ছে আমি ডক্টর ফরহাদের দল কি করবে? না ভাই, জিলুর ভাই, আমি খুব রাজনৈতিক একটা ছোট্ট মানে আমি তাহলে আমি অন্যভাবে আসি। আমি আপনার দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ, যিনি পুরো সময়টিতে ঐকমত্য কমিশনে ছিলেন। এই আদেশ জারির পরে তার যে প্রতিক্রিয়া, এবং তিনি পয়েন্ট বাই পয়েন্ট অনেকগুলো ইস্যু রেজ করেছেন, তার সঙ্গে স্ট্যান্ডিং কমিটির পরের বক্তব্য, পরে স্ট্যান্ডিং কমিটি এগুলোর মধ্যে যায়নি, জাস্ট ধন্যবাদ জানিয়েছে সরকারকে। তাহলে আমরা কি ধরে নিব যে আপনি যেহেতু বলছেন উপায় নেই, আগে একটা ইলেকশন হয়ে যাক, সবাই ইলেকশন চাই, ইলেকশনটা দরকার, ভালো কথা, মানে আপনি এগুলোকে আর কেয়ার করছেন না, এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, নির্বাচনটা হয়ে গেলে আপনি এগুলো সব বিনের মধ্যে ফেলে দেবেন? না, এখানে এই বিষয়টা এরকম না। আমি কিন্তু আগেই বলেছি জিলুর ভাই, তাহলে এগুলো নিয়ে আপনার অন্যান্য ইস্যু নিয়ে আপনাদের কোনো কনসার্ন নেই? তাহলে সেই কনসার্নটা কোথায়? কনসার্ন কিন্তু বলেছে, কোথায়? না বলেছে কিন্তু আদেশ জারির পরে বলেছে। না, আদেশ জারির পরে কে বলেছে? মহাসচিব বলেছে। যে জায়গায় বলেছে, সাংবাদিকদের কোনো প্রশ্ন কিন্তু উনি নেন নাই। উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমরা ওইটুকু পর্যন্ত আমরা একমত, যেটুকু আমরা সই করেছিলাম ঐকমত্য কমিশনে, আমরা যে আপনি সই করেছেন সেটুকু পর্যন্ত একমত, কিন্তু আদেশটা তো এর বাইরে যেটুকু, সেটুকু আমরা মানতে বাধ্য নই। এনিওয়ে, সেটুকু আমরা মানতে বাধ্য নই, এটা কিন্তু মহাসচিব কিন্তু পরিষ্কার করেছে। এবং সাংবাদিকরা না, এখন আমি আগেই বলেছি যে এখন বিএনপি পারে, বিএনপি জামাতের মতো বলে যে এই নির্বাচন দরকার নেই, এখন দরকার নেই, এটা মানতেই হবে। যেমন জামাত বলেছে যে আমরা এই আগে গণভোট না দিলে আমরা নির্বাচনে যাব না, 2026 সালের ভিতরে নির্বাচন হবে, 29 সালে হবে বলেছে। 29 সালে হবে না। এত বিএনপি যদি এই কথা বলে তাহলে কি হবে? বিএনপি সেটা না বলে বিএনপি বলতে পারে যে নির্বাচন জানুয়ারির মধ্যে করতে হবে, অন্য কিছু দরকার নেই, সব পাত। না, সেটা বলবে কেন? বিএনপির শক্তি নাই সেটা? না, শক্তি আছে। আমরা ভাই,
শক্তি থাকাইলে সব জায়গায় প্রয়োগ করলে শেখ হাসিনা তো শক্তি খাটায় দেখছে না না কি আপনি হয়? আপনি জনগণের সেটা- স্বার্থে বলছি আমি না তো জনগণের শক্তি- স্বার্থে না। আমরা দেশের তো অ্যাকচুয়ালি জনগণের স্বার্থে আমি বললাম যে মানে আপনি বলছেন যে জনগণের স্বার্থেই আপনারা সব কম্প্রোমাইজ করছেন। না কম্প্রোমাইজ করছি কেন আমরা এইটাকে কম্প্রোমাইজ কেন বলছেন? আচ্ছা কি কম্প্রোমাইজ আমাদের জায়গায় তো আমরা রিজিটে আছি। আপনি মহাসচিবের এটা কিন্তু যে ওটা কিন্তু উনি বলছে আমি কি প্রেস কনফারেন্স করতে আসি নাই, আমি জাস্ট আমাদের বক্তব্যটা বলতে আসছি। সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং একই দিনে গণভোট এবং নির্বাচন, আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা যে সনদে সই করেছি সেইটুকু তার বাইরেটুকু আমরা মানতে বাধ্য নই। এই কথা উনি বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন করতে আগেই বলছে আমি কিন্তু কোনো প্রশ্ন নেব না এবং আমি প্রেস কনফারেন্সে আসিনি। তো প্রশ্ন হলো যে এখন ধরেন আপনি যে ওই লাইনে বাদ দেন, আপনার এখন আসেন এই যে চারটে আপনার পয়েন্ট হলো 30টার উপরে, 48টা না 48টা 48টা পয়েন্ট। আচ্ছা, এর মধ্যে 8টা বা 9টা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে। না নোট অফ ডিসেন্ট তো অনেকগুলো নিয়ে আছে। না, 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 48টার বাইরে। না 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 8-9টা নিয়ে, মূল হলো 8-9টা নিয়ে, অতগুলো নোট অফ না না বিভিন্ন দলের তো নোট অফ ডিসেন্ট আছে। ওই সবগুলোই মূল তো একই সেই সংখ্যা জায়গায় অনেক। যেগুলো যাই হোক আমাদের 15টা 20টা থাক, এটা নাম্বারটা বড় বিষয় না। এখন এই যে আপনার যে এই যে গণভোট এখন দেবে, গণভোট অর্থ হলো যে আমি জুলাই যে সনদ সেটা আমি মানি কিনা বা সমর্থন আছে কি না, এটাই তো হওয়ার কথা। এখন তো 4টা। এখন চারটাকে যেভাবে ভাগ করছে আর কি। এখন আমি কিন্তু এটা এখনো বুঝিনি, কিন্তু আপনি কি বুঝছেন তা আমি তাহলে জানি না। এই গণভোটের মানে কি? না, না, এই যে মানে আপনি তো নিজে নিজের নির্বাচন করেন, জি, এবং জি। নির্বাচন করে তো অভিজ্ঞতারও আপনার কম না। এই গণভোটে বাংলাদেশের সাধারণ মানুষ কি আসলে বুঝে ভোট দিবে না কোনো রকমের আমি মানুষের নিজেই তো বুঝতে পারিনি ভাই। আমি তো আমি 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 তাহলে যেটা বলছি আপনারা যে- এটা অ্যাকসেপ্ট করছেন কিভাবে? না, আমি যেটা বলছি যে এই যে চারটে মানে সরকার point- চাইলে আর মর্জি মতো না এই যে চারটে পয়েন্ট ওনারা দিলেন, এখন বাংলাদেশের কত % লোক শিক্ষিত, কত % লোক পড়তে জানে, এবং ওখানে তো লেখা আছে চারটে পয়েন্ট, ওটা চারটে ভাগ করেছে। একটা হচ্ছে জুলাই সনদের আপনার বিষয়, জি। একটা হচ্ছে আপনার এই কি বলে উচ্চ কক্ষ, আর একটা হলো যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিভাবে ফর্ম হবে এইটা, আর একটা হচ্ছে আপনার স্থানীয় সরকার নির্বাচন, আর হলো যে 2025-এর এই জুলাই সনদ প্রতি আমার সমর্থন আছে কি না। এখানে আছে যে কোনো একটায় হা বা না বলতে হবে। তা আমার প্রশ্ন হলো চারটে, আমি হা বলবো কি? মানে চারটে দুটো যদি আমার পছন্দ হয়, দুটো যদি আমার পছন্দ না হয়, হ্যাঁ, এটা তাহলে তো- আমি কি করব? মানে আমি কি করব? আমি এটা হ্যাঁ, হ্যাঁ প্রথম বলতে কথা, তো যে আমার চারটে আপনি করতে চারটে হবে। দিলেন, তো চারটের মধ্যে আমার হয়তো দুটো পছন্দ হয়েছে, দুটো তো পছন্দ আপনার ওই হয়নি। 30টার মধ্যে আমার 25টা পছন্দ, 5টা পছন্দ, সেটাও তো সুযোগ নাই। সুযোগ নাই। না, সেগুলো তো ওই যে আবার নিচে বলছে যে আরেকটা জায়গায় বলেছে দেখলাম যে অন্যগুলো যেগুলো না নোট অফ ডিসেন্ট বা অন্য কিছু নাই, আমি নোট অফ ডিসেন্টের বাইরের কথাই না বলছি। সেগুলো নিয়ে যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে তো কোনো কনফিউশন আচ্ছা ঐক্যমত্য হলো, হ্যাঁ, আপনার সেগুলো আর কোনো- ডক্টর ফরহাদের মতো ঐক্যমত্য হয়েছে। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার ভিন্ন মত আছে, আমি সুযোগ কি? না সেগুলো কারণ আমার তো পুরো আমাদের- অধিকার আপনার উপরে দেয়া নাই, তার উপরে দেয়া নেই, অন্য আমাদের তো দলের নেই। 30টা যে মানে সেই 30টা আপনারা এই 30টা 25টা রাজনৈতিক দল একমত হয়েছেন, একমত বাকি আরো রাজনৈতিক দল আছে, তাদের কথা বাদ দেন আপনি। সাধারণ নাগরিকটা সবাই যে সব কটাতে একমত, তার কি? না নাই তো, সেটাই তো প্রশ্নটা তো তা আমি সেটা সেটা বলছি তো। এক্সপ্রেস করব কোথায়, কিভাবে? সেইটাই তো আমি আমার নিজেও যে তো- ভিন্ন মত, আমি নিজেও তো কনফিউজ। হ্যাঁ আমি এটা মেনে নিতে পারি, এটা যদি সংসদে হয়, নির্বাচিত প্রতিনিধিরা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সংসদ পাশ করতে পারে, আমি পছন্দ করি আর না করি, আমি এটা মেনে নিব। কিন্তু এই আপনারা সংসদের বাইরে বসে কয়েকটা দল আর কিছু সরকারি এখন তো লোকজন, কয়েকটা, এখন যেটা হয়েছে সেটা তো কয়েকটা দলও নাই তো, একেবারে সরকার। না তাহলে কি দাঁড়ালো? আমি এই যে সেটাই বলছি। এখন যে 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 মানে যে জুলাই সনদ যেটা এখন সরকার একটা গোজামিল দিতে চাইছে বা জনগণকে বোকা বানাতে চাইছে, আপনারাও তার অংশীদার হয়েছেন। না বোকা তো মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, যেটা আপনার বোকা, আমি একটা কথা কিন্তু আগে বারবার বলছি, এখনো বলছি যে আপনার সামনে একটাই রাস্তা খোলা আছে, একটা নন কপারেশন করা। নন কপারেশন করলে আলটিমেটলি যেটা জামাত চাচ্ছে, আপনার এনসিপি যেহেতু তারা একেবারেই নবীন, তাদের কথার আমি খুব গুরুত্ব দিই না, তাদের বয়সের একটা বিষয় আছে, তারা আবেগপ্রবণ, সকালে এক কথা বিকালে এক কথা বলতেই পারে। গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এমপি মন্ত্রী সর্বমুখী বানানোর জন্য নেগোসিয়েশনও চালাচ্ছেন, সেটাও তো এখন নেগোসিয়েশন
এখন পর্দার অন্তরালে রাজনীতিতে অনেক কিছু ঘটে, আমি সেটা বলছি না, কিন্তু প্রশ্ন হলো যে এখানে যে ধরেন এই যে এত কিছুর পরেও জামাত এখনো বলছে যে আমরা গণভোট আগে চাই। ভোট আগে চাই। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই দলটা গত 55 বছরের যদি মানে তাদের পরিসংখ্যান দেখি, অতদূর না যায়, আমরা যদি 90 থেকে যেখানে মানে একটা নিরপেক্ষ ভোট হয়েছে, সেই ভোটের যদি আমি মানে একটা পরিসংখ্যান যদি আপনাকে দিই, জামাতের 91 সালে তাদের ভোটের পার্সেন্টেজ পেয়েছিল হলো 12.13%, আর সিট পাইছিল 12টা। 1996 সালে তারা বিএনপি জোট থেকে বের হয়ে যায়, তারা এককভাবে নির্বাচন, আওয়ামী লীগের সাথে যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে, সেখানে তারা সিট পেয়েছিল হচ্ছে 3টা, আর ভোট পেয়েছিল হচ্ছে 8.61%। 2001 সালে তাদের সিট সংখ্যা বেড়েছিল 17, বিএনপির সাথে তখন তো অ্যালায়েন্সে গেছিল এইভাবে, এবং তাদের ভোটের রেশিও ছিল 4.28%। আর 2008 সালে যে নির্বাচন হয় সেটা তাদের ভোটের সংখ্যা ছিল 4.70, আসন ছিল 2টা। এই দলটি যে ভাষায় এখন কথা বলছে, একেবারে আওয়ামী লীগের তো কার্বন। তারা যেভাবে নিজেদেরকে ক্ষমতাশালী বা নিজেদেরকে একেবারে মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গেছে বা এরকম যে ভাষাটা তারা ব্যবহার করছে, এইখানে যে আমরাও যদি সেই একইভাবে আমরাও যদি এখানে রিজিট হই, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি গণতন্ত্র বিপন্ন হবে। জি, ডক্টর ফরহাদ। আমি এটাকে এইভাবে দেখি, এই সরকারটা একটা অনির্বাচিত সরকার, অনেক দিন ধরে আছে, প্রায় 1.5 বছর ধরে আছে। অনির্বাচিত সরকার হলে কি হয়? বিনিয়োগ নাই। IMF বলছে যে আমরা নির্বাচিত সরকার ছাড়া দিব না, কোনো ইনভেস্ট করব না, এক্সপোর্ট রিডিউস হয়েছে, 360টা অলরেডি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি, দেশের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয়েছে, কেউ কারোর কথা শোনে না, বিচার বিভাগে একই অবস্থা। এখন এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার। সেই কারণে আমরা দল ছোট হলেও আমরা সবাই চাই যে একটা নির্বাচন আসুক, দেশে গণতন্ত্র ফিরে আসুক। 2009 সালের পর থেকে তো দেশে গণতন্ত্র নাই। আর এই সরকার যদি আরও বেশি দিন থাকে, এই দেশের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা হবে। এখন ডক্টর ইউনূস সাহেব যে এটাও সত্য যে গণভোটের যে 4টে দিছে, এই 4টে পড়ে তো আগে তার ক্লাস নেওয়া দরকার দেশের মানুষকে, যে কোনটা। আর আমাদের দেশের অধিকাংশ লোকই ভোটাররা অশিক্ষিত, তারা ভোট দেওয়ার জন্য কয় মিনিট টাইম পাবে, আর কি পড়বে, কি বুঝে ভোট দেবে? এই গণভোটটা একটা ফার্সের মতন। তারপরও আমরা মনে করি যে না, একটা নির্বাচিত সরকার আসুক, জনগণের ভোটের সরকার আসুক। ডক্টর ইউনূস সাহেবকে ওইটুকু ধন্যবাদ জানাই যে যাক উনি কথা রাখছে যে ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে একটা ভোট দেবে, এবং এই ভোটটা সুষ্ঠুভাবে হোক এবং মানুষ তার প্রতিনিধিত্ব সরকার গঠন করুক। আর এই নির্বাচনে যারা বাধা দেবে বা নির্বাচন যারা হতে দেবে না, তারা দেশের শত্রু হবে, জাতির শত্রু হবে, তারা মানুষ তাদের ভালো চোখে দেখবে না। সেই কারণে আমার মনে হয় বিএনপি বলছে, অভিনন্দন জানাইছে যে নির্বাচনটা আগে দরকার। আমরাও জানাইছি যে হ্যাঁ অভিনন্দন, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য, দেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য, দেশের গার্মেন্টস বৃদ্ধি করার জন্য, শিল্প কারখানা বৃদ্ধি করার জন্য, মানুষের আয় বৃদ্ধি করার জন্য, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আনার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নাই। ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল
আরও আগে 3 মাসের ভিতর না পারলে 6 মাসের ভিতর নির্বাচন দিয়ে সসম্মানে তিনার বিদায় নেওয়া উচিত। আমাদের সেলিম ভাই ঠিক বলছেন, এই যে 5ই আগস্টের পর 2024 সালে যে সরকার গঠন করলো, এই সরকারের যারা অ্যাডভাইজার, বাংলাদেশ 1972 সাল থেকে স্বাধীন হওয়ার আজ পর্যন্ত একজনও কোনোদিন মন্ত্রী ছিল না। সরকার ওনারা একজনও চালায়নি। এই সরকারকে প্রথম বলে মানুষ। প্রফেসর ইউনূস উপদেষ্টা পরিষদ, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, অ্যাডভাইজার করলো, মন্ত্রী ছিলেন না আর কি। হ্যাঁ, আর এই যে প্রথম করা এনজিও বিষয়ক সরকার, দ্বিতীয় হচ্ছে এটা চিটাগাংয়ের সরকার। তা এখন এনজিও চালানো আর সরকার চালানো তো আর এক না, যে কারণে অনভিজ্ঞ মানুষ দিয়ে যদি আপনি সরকার চালান তাহলে এই দেশে এর চাইতে আর কি ভালো পাবেন। অতএব এখন মন্দের এইটা ভালো যে নির্বাচনটা যাতে হয়ে যাক। এই নির্বাচন শেষ পর্যন্ত দিনটা ঠিক মতন করতে পারবে কি না এটাও মানুষের সন্দেহ আছে। আর এই দেশে যদি এই নির্বাচন না হয় তাহলে এই দেশে সামরিক সরকার আসবে। আপনি যদি বলেন যে ভাই ডাইরেক্ট মিলিটারি আসবে, ডাইরেক্ট মিলিটারি আসবে না, ইমার্জেন্সি আসবে, 1-11 মতন হবে। সেটা কি জনগণের জন্যই হবে? সেই ক্ষেত্রে দেশের নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব নিয়ে সমস্যার সৃষ্টি হবে। অলরেডি সৃষ্টি হওয়ার পথে, কারণ পার্বত্য চট্টগ্রাম এই সরকার ট্যাকেল দিতে পারছে না, বিভিন্ন জায়গায় করতে পারছে না। এখন আমাদের সবাই উচিত হবে, এবং যারা একটা বিরোধী একটা বড় দল মনে করব যে হ্যাঁ বর্তমান যে দল আছে বিএনপি চাইতে বড় না বা আওয়ামী লীগের চাইতে বড় না, যা থার্ড স্টেজ বড় লোক, তাদের উচিত হবে এই সরকারকে সাহায্য করা। আমরা সরকারকে সাহায্য করতে চাই, বিএনপিও সরকারকে সাহায্য করতে চাই, এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং মানুষের জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত, আপনি যেটা বললেন যে হ্যাঁ পার্লামেন্টে যা হোক, পার্লামেন্টে হোক, 300 সিট মানে এদেশের জনগণের 300 প্রতিনিধি পাঠিয়েছে, তারা পার্লামেন্টে পাশ করলো, সেটা বুঝে নেওয়া যায়। কিন্তু এককভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য ক্ষতিকর, তাদের জন্য ক্ষতিকর হবে। জি, মিস্টার সেলিম রেজা হাবিব। আমি আগেই বলেছি যে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, এবং গণতন্ত্র দেশে রক্ষা করতে গেলে ভোটের কোনো বিকল্প নাই। সুতরাং আপনাদের এমনি যদি আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে নির্বাচনকে সামনে রেখে, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বললেন যে মানুষ এখনো বিশ্বাস করতে চায় না ওই পরিমাণ আস্থানে যে নির্বাচনটা আসলে হচ্ছে। রাজনৈতিক দলগুলো হয়তো অনেকেই আশাবাদী বেশ, কিন্তু বেশ হচ্ছে কী কী চ্যালেঞ্জ দেখেন যে একটা নির্বাচন করবার জন্য কী চ্যালেঞ্জ সামনে আছে? অনেকে আইন শৃঙ্খলাকে একটা বড় সমস্যা হিসেবে দেখেন, অনেকে আওয়ামী লীগের কামব্যাক করবার যে চেষ্টা সেটাকে একটা বড় সমস্যা হিসেবে দেখেন। আপনি খানিকটা আপনাদের দুজনের কথায় প্রচ্ছন্নভাবে এসেছে, জামাত হয়তো নির্বাচনটা চাইছে না, বা এনসিপি হয়তো দুদিকেই খেলছে তারা। তো আপনারা আসলে কি চ্যালেঞ্জ দেখেন? এটা মানে আপনার নির্বাচনটা যদি আমরা সুন্দরভাবে করতে যাই তাহলে প্রথমে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার, কারণ এরা হলো মেইন স্টেক হোল্ডার। এইখানে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা নির্বাচনের একটা চাই, তাহলে আমি মনে করি যে যে অবস্থায় আছে না কেন একটা সুন্দর নির্বাচন করা সম্ভব। কারণ বাংলাদেশের মানুষ অতীত অভিজ্ঞতা, যেটা আমি আমার রাজনীতি ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখি, যে এরা যেমন আইন দ্রুত ভঙ্গ করতে পারে, আবার আইন মানতেও কিন্তু তারা খুব মানে কি বলবো, খুব মানে কারিগর আর কি। এরা আমরা 90 নির্বাচন আমরা দেখেছি, কি একটা উত্তাল ইসের পরে একেবারে নতুন একটা কনসেপ্টের উপর একটা নির্বাচন হলো। মানুষ কি সুন্দর একটা আনসার এবং একটা পুলিশ ছিল, নির্বাচন কিন্তু হয়ে গিয়েছে। তো এখনও আমরা যেটা মনে করি সেটা হলো যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সামনে বা সাধারণ মানুষের সামনে ইলেকশন ছাড়া কোনো অপশন নাই। কারণ আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধুমাত্র একটা রেমিটেন্সের কারণে এখন অর্থনীতিটা একটু দাঁড়ায় আছে, কোনো বিনিয়োগ নাই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, কর্মসংস্থান নাই, সমস্ত জায়গায় স্থবির অবস্থা হয়ে আছে। এবং এই গভর্নমেন্ট এটা ট্যাকেলও করতে পারছে না, কোথাও তাদের সাফল্য নাই। তো সুতরাং তাদের একটা ফ্রি এক্সিট যেমন দরকার, আবার ঠিক একইভাবে গণতান্ত্রিক সরকার আসলে, আমি আগেই বলেছি যে ধরেন আমরা যে দলই ক্ষমতায় যাক না কেন, সে যদি
ঠিক এইভাবে ব্যর্থ হয়, তাহলে তো জনগণ তাদের উপর চাপ দেবে যে তোমরা ব্যর্থ হচ্ছে, তোমরা এটা আবার মানে মধ্যবর্তী নির্বাচন দাও। তো সে নির্বাচন অপশন আছে, তারা নির্বাচন জনগণ চাপ দিলে বাধ্য হবে, আবার একটা নির্বাচন হবে, নেক্সট গভর্নমেন্ট আসে তারা চালাবে। কিন্তু এখন যদি সেটা না করে যদি আমার শর্ত মেনে নির্বাচন দিতে হবে, যেমন জামাত যেভাবে বলছে বা ইসলামী দলগুলো যেভাবে বলছে, আমি শুধু জামাত বলি কেন, ইসলামিক যে দলগুলো 8টা দল তারা যেভাবে বলছে, সব ইসলামিক দল না, 8টার কথা বলছি, 8টার কথা বলছি, তো সেটা তারা ইসলামিক দল, একটা নন ইসলামিক। এখন যদি আমরা যারা অন্যান্য দল, যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও যদি আবার ওই রকমই আমরা বলছি আমাদের শর্ত মানতে হবে, তাহলে আমরা নির্বাচনে যাব, তাহলে দেশের ভবিষ্যৎটা কি? দেশকে তো বাঁচাতে হবে। আমি আপনি তো কোনো বিষয় না, আজকে আপনি এখানে, আমি এই চেয়ারে আছি, কালকে এখানে থাকবো না, আরেকজন আসবে, এটাই তো তো গণতন্ত্রের যে সবচেয়ে পূর্ব শর্ত হলো যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে আপনার কারো না কাউকে তো ছাড় দিতেই হবে। এখন আলটিমেটলি গোল তো নেক্সট পার্লামেন্ট, যেভাবেই বলি না কেন। ধরেন আমরা খুব ঘটা করে এবং অনেক রক্তের, অনেক সম্পদ হানির পরে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার আমরা জাতিকে উপহার দিয়েছিলাম। সেটা কি পরবর্তী সরকার সে রেখেছে? যেখানে দেখেন তারা একটা কমিশন বা একটা কমিটি করে দিয়েছিল, সেই কমিটি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছে, তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এবং কমিটির যারা সদস্য ছিল তারাও কিন্তু সবাই তত্ত্বাবধায়ক রাখার পক্ষে কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছিল। কিন্তু এক প্রধানমন্ত্রী একাই তো সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল। কি করতে পেরেছে জনগণ? কি করতে পেরেছে? তো এখন আমরা যে ঐক্যমতের কথা বলছি, আমরা 30 দফা বা 40 দফা যাই ঐক্যমত হই না কেন, এইটা যদি আমরা পার্লামেন্টে যদি আমরা সবাই একমত না থাকি, বা আমরা কেউ ক্ষমতায় যদি আমরা এটাকে চেঞ্জ করি, কি করার আছে? কিছু করার তো নাই। প্রথমত যে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা এতবার একটা ডিজাস্টারের পরে আমরা যে 16-17 বছর যে কষ্ট করেছি, এবং আমরা কষ্ট করলে আমরা বেঁচে আছি, কিন্তু যে মায়ের কোল খালি হয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদের কষ্ট আমাদের বুঝতে হবে না? এবং এইরকম খেসারত জাতি আবারও দিক, সেটা তো কোনো রাজনীতিবিদের চাওয়া উচিত না, আমরাও চাই না। সুতরাং আমরা চাই যে ইউনূস সাহেবকে, এই কারণে আমাদের স্থায়ী কমিটি মিটিং করে, বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কারণে অভিনন্দন জানিয়েছেন যে উনি অন্তত, ওনার উপরে তো একটা প্রেশার আছে, ওনার উপরে তো একটা প্রেশার আছে যাতে নির্বাচনটা না হয়। কারণ এখানে তো সবাই কেউ আছে যে আরও কিছুদিন থাকি না, এত মজার একটা চেয়ার কি জন্য ছাড়বো, তো তারা তো চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হলে তাদের জন্য একটা সুবিধা। তারা তো ওইটা ভাবছে না যে দেশের কি হবে বা গণতন্ত্রের কি হবে, এগুলো তো তাদের ভাবনার ভিতরে নেই। তারা আছে যে আমরা এনজয় করছি। আসলে তো দেখেন সব যারা মানে আপনার যারা উপদেষ্টা আছে, কয়টা উপদেষ্টা ঢাকা শহরের বাইরে কয়দিন গেছে আপনি দেখেন তো? বিদেশে গেছেন, বিদেশে অনেকবার গিয়েছে, বিদেশে অনেকবার গিয়েছে। তো তারা তো চাচ্ছে যে না হোক, কিন্তু আমরা ইউনূস সাহেবকে এই কারণে আমরা অভিনন্দন জানিয়েছি, আমাদের দল বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে উনি অন্তত ওনার কথাটা ঠিক রেখেছে যে একটা নির্বাচন উনি দিতে সম্মত হয়েছেন, এবং ওনার ওই কথা মতো যে ফেব্রুয়ারি, রমজানের আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে। তা আমরা মনে করি যে এই সময় সবচেয়ে বেস্ট অপশনই একটা, যে কোনোভাবেই হোক একটা সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হওয়া এই মুহূর্তে গণতন্ত্রের জন্য, দেশের জন্য খুবই প্রয়োজন। ডক্টর ফরিদ, নির্বাচনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে মানুষের আস্থা আনতে হবে, ভোটারদের আস্থা হবে যে দেশে একটা নির্বাচন হবে। এই আস্থাটা নাই। এখন রাজনৈতিক দলের ঐক্যর কথা তো বলছেন, ভাই বললেন, সেলিম ভাই, ঐক্য কীভাবে হবে? এখন দুই বড় প্রতিদ্বন্দ্বী আছে বিএনপি এবং জামাত। বিএনপি নির্বাচন চায়, জামাত নির্বাচন করলে আগে গণভোট, তারপর নির্বাচন। গণভোট না হলে 2029 সালে নির্বাচন। তা এইটা কি করে সম্ভব? এখন নির্বাচন করা সম্ভব সরকারকে। আর মানুষের মনে কেন সন্দেহ হয়েছে? দেশের আইনশৃঙ্খলা অবনতি। এই নির্বাচন করতে হলে আইনশৃঙ্খলা উন্নতি করতে হবে। প্রয়োজন বোধে উদ্ধারের জন্য সেই ব্যবস্থা নিতে হবে, যা যা করার দরকার। আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে হবে, ঠেকানোর চেষ্টা করবে। দেশের মানুষ বুঝবে যে না, এই সরকার যতই চেষ্টা করুক, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এই সরকার সেটা প্রতিহত করতে পারবে, এবং এই সরকারের পক্ষে
নির্বাচন করা সম্ভব, এটা জনগণকে বোঝাতে হবে। প্রশাসনের কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন, বিশেষ করে আমাদের সচিবালয়, আওয়ামী লীগ গ্রুপ একটা হয়ে গেছে, নন আওয়ামী লীগ গ্রুপ একটা হয়ে গেছে, জামাত গ্রুপ একটা হয়ে গেছে, জামাত বাদে গ্রুপ আর একটা হয়ে গেছে। এইটাকে কঠোর হস্তেই দমন করতে হবে। আমি একটা কথা বলি, দেখেন, প্রশাসনে, জনপ্রশাসনে এপিডি পোস্ট দীর্ঘদিন ধরে ফাঁকা। কারণ এপিডির জন্য খুলনার কমিশনার ফিরোজ সাহেবকে নিয়ে আসা হলো। ফিরোজ সাহেব জাতীয়তাবাদী শক্তির ধারণা বলে, সেই কারণে যারা জামাতপন্থী আছে তারা ওই ফিরোজ সাহেবকে জয়েন করতে দিল না। ওই এপিডির পোস্টটা হচ্ছে এডিশনাল সেক্রেটারি পোস্ট। টিল আজকে পর্যন্ত ওই পোস্ট ফাঁকা আছে। এখন প্রশাসন তো বাংলাদেশ সরকারের প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, জামাতের প্রশাসন না, বিএনপির প্রশাসন না। এইটা জামাত বিএনপি থেকে দূরত্ব করতে হবে, এবং এটার একমাত্র দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের। দেশের মানুষকে বোঝাতে হবে যে না, নির্বাচন হয়েছে, নির্বাচন হবে। এই নন কনফিডেন্স যেটা আসছে যে নির্বাচন হবে কি হবে না, হবে কি হবে না, এই কথাটা কেন করতে হবে? সেই কারণে সরকার এবং নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপি বলছে এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। আরে বাবা, এই নির্বাচন কমিশন তো 5ই আগস্টের পরে হয়েছে। এখন কি নতুন করে একটা যে নির্বাচন কমিশন যদি তৈরি করা হয়, তাতে যদি কালকে বিএনপি বলে যে এটা সঠিক হবে না, নির্বাচন কমিশনারকে তাদের বোঝাতে হবে যে আমরা সক্ষম, আমরা নিরপেক্ষ, আমাদের পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব। সর্বশেষ হচ্ছে নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনের যেহেতু ট্রেনে উঠে গেছে, নির্বাচন ইনশাল্লাহ হবে এবং জনগণও চাচ্ছে। ধন্যবাদ। সেইভাবে আমরা নির্বাচন যাতে হয় সেটাকে আমরা সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করা উচিত। মিস্টার হাবিব, ক্লোজিং মানুষ মানে বিশেষ করে ভোটাররা ভোট দেওয়ার জন্য কিন্তু মুখিয়ে আছে। কারণ নতুন প্রজন্ম যারা, তারা ভোট দিতে পারে নাই। আবার যারা আমরা ভোট সবসময় দিয়ে অভ্যস্ত, আমরাও বিগত কি জাতীয় নির্বাচন কি স্থানীয় নির্বাচন, কোন নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। সুতরাং ভোটাররা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর কোনো রাজনৈতিক দল কখনো কোনো নির্বাচন ঠেকাইতে পারছে এইরকম উদাহরণ বাংলাদেশে নাই। সকল রাজনৈতিক দল একসঙ্গে হয়ে, যেমন আমরা 86 নির্বাচন পারি নাই, 96 নির্বাচনে আমরা ঠেকাইতে পারি নাই বিরোধী দলগুলো, তারপরে 2014 পারি নাই, 18 পারি নাই, 2024 আমরা পারি নাই। সুতরাং এই নির্বাচনও কেউ পলিটিক্যাল পার্টি বাধা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করবে এইরকম শক্তি কারো নেই। এটা তবে যেটা মানে দুর্বলতা হচ্ছে যে আমাদের প্রশাসনের ভিতরে দুর্বলতা রয়েছে, পুলিশ প্রশাসনের ভিতরে সবচেয়ে বেশি দুর্বলতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে যদি সেনাবাহিনী তার এবার নতুন একটা মাত্রা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে, যে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তো এইটা খুব আশার বিষয়। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা যদি সেটা প্রয়োগ করে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা ভালো নির্বাচন হবে। এটা আমার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই মুহূর্তে ইলেকশনের কোনো বিকল্প। ধন্যবাদ। তো আমি আশা করব যে আমরা যে বিএনপি বা আমাদের দলের প্রধান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সঠিক সিদ্ধান্ত এ যাবৎ পর্যন্ত নিয়েছেন, এবং আমরা যারা তার অনুসারী, আমাদের তার প্রতি মানে প্রচণ্ড আস্থা রয়েছে যে তিনি সঠিক পথে যাচ্ছেন, এবং তার যে গোল তিনি টার্গেট করে চলছেন, তিনি সে গোল অর্জন করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং মিস্টার সেলিম রেজা হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা ক্ষেত্রে নানা রকমের আশা দেখছেন। আমরা সবাই চাইব তাদের আশা যেন নিরাশায় পরিণত না হয়। সবাই আমরা নির্বাচন চাই নিঃসন্দেহে, কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষ বহু দেখেছে। 18 সালে দেখেছে, 24-এ দেখেছে, 14-তে দেখেছে, 86-তে দেখেছে, 88-তে দেখেছে, 96 সালের ফেব্রুয়ারিতে দেখেছে। সেরকম নির্বাচন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ চায় না। এরকম একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে
কেন বাংলাদেশ একটা ভালো নির্বাচন করতে পারবে না, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশ কেন করতে পারবে না? কেন এমন নির্বাচন হবে যে নির্বাচন আরও ঝুঁকির মধ্যে বাংলাদেশকে ফেলে দিতে পারে বা আরও নানা প্রশ্ন তৈরি করতে পারে? কেন এক বছর এত কিছু চর্চার পরও এরকম একটা নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা গেল না? সেটা আসলে খুঁজে বের করা দরকার এবং এর দায় যার যার উপরে বর্তায় তাদেরকেও আসলে জনতার আদালতে বিচারের সম্মুখীন করা দরকার। মূল কথা, আমাদের একটা নির্বাচন দরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য। নির্বাচন হলেই গণতন্ত্র শক্তিশালী হবে বা গণতন্ত্রের শনৈ শনৈ উন্নতি হবে সেটা বলা যায় না, কিন্তু নির্বাচন একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত গণতন্ত্রের জন্য। তবে সেই নির্বাচন যেন নির্বাচন হয়, আর নাহলে গোজামিল দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আসলে খুব একটা শুভ ফল দেবে এমনটা যারা মনে করছেন তারা একটু বোকাসরকি বসবাস করছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।